দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি ট্যাক্স সহ ইমিগ্রেশন সহ বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে। সেই সঙ্গে আপনারাও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অতিথির কাছে প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজ আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি ট্যাক্স ফাইলিংয়ের কোয়ার্টারলি ডেডলাইন, এছাড়া ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, সেটাতে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের এই ইকোনমিতে। এছাড়া পাশাপাশি আরও বিষয় কিছু রয়েছে, যেমন ট্যারিফের ব্যাপারে চায়নার ড্রিল নিয়ে এরই মধ্যে ইংল্যান্ডে মিটিং করছেন আমেরিকান যারা ফাইন্যান্স কমিটির লোকজন রয়েছেন, তারা সব কিছু মিলেই যে ইকোনমির অর্থনীতির কোন অবস্থা কোন দিকে যাচ্ছে এবং সেই সঙ্গে ট্যাক্স ফাইলিংয়ের ট্যাক্স রিফান্ড সহ আরও নানা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর সেই জন্য আজ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড, এবং উনি সিইও ডাইনামিক ট্যাক্স ফার্মের সার্ভিসের। আব্দুল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমি হ্যাপি যে আপনাদের সাথে এটা জয়েন করতে পারতেছি, এন্ড ইনশাআল্লাহ আপনাদের কোয়েশ্চেনগুলো আমরা আনসার দিতে পারবো। আপনাকে পেলে আসলে সবসময় যেটা হয় যে আপনি অর্থনীতির অনেক কঠিন কঠিন বিষয়গুলো আমাদের সামনে খুব সহজ ভাষায় তুলে ধরেন। আপনি জানেন যে আসলে কমিউনিটিতে এই ধরনের ট্যাক্স, বিশেষ করে আইআরএসের ট্যাক্স নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, অনেকগুলো জিনিস জানার আছে। তো শুরুতে আমি আপনার কাছ থেকে আমার যেটা জানার ইচ্ছা বা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোয়ার্টারলি ট্যাক্স ফাইলিংয়ের ডেট জুন 16, আসলে এটা কি ডেডলাইন এবং এটা কাদের জন্য আসলে? ওকে, সো এই ডেডলাইন একটা হার্ড ডেডলাইন না, ইটস আ ডেডলাইন স্টিল, রাইট? এখন আমি আপনাদেরকে বলি এটা জিনিসটা কি, রাইট? এখন এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট মানে হইলে গিয়া যে আপনারা যে আইআরএসকে যে পয়সা দেওয়ার কথা, অথবা নিউ ইয়র্ক স্টেট, ক্যালিফোর্নিয়া স্টেট, হোয়াটএভার ইট ইজ, আপনার ফেডারেল এবং স্টেটকে বছরের শেষে ওদের যা পয়সা পাওনা, ওই পয়সাটা ওরা এভরি কোয়ার্টার চায়, ঠিক আছে? ধরেন আপনারা যারা W2-তে কাজ করেন, তাই না, আপনাদের ফেডারেল ট্যাক্স, স্টেট ট্যাক্স ওরা প্রত্যেক সপ্তাহে কাটে অথবা প্রত্যেক 2 সপ্তাহে কাটে, রাইট? এবং কাটার পরে আপনার কোম্পানি আইআরএস-এর কাছে এবং স্টেটের কাছে ওইটা পাঠাই দেয়, রাইট? কারণ আপনাদের মনে রাখা লাগবে যে ধরেন টোটাল ট্যাক্স কালেকশন হইল $1 বিলিয়ন সারা বছরে। এখন ওই পুরো পয়সা যদি গভর্নমেন্ট যদি বছরের শেষে পায়, গভর্নমেন্ট কিরকম চলবে, তাই না? কারণ গভর্নমেন্টের এমপ্লয়ি আছে, গভর্নমেন্টের খরচ আছে, রাইট? সো ওই পয়সাগুলো ওরা চায় অন এ টাইমলি বেসিস, অন এ কোয়ার্টারলি বেসিস। ওকে, এখন আপনারা যারা W2-তে কাজ করেন আপনাদের অত বিগ ডিল না, আপনারা অলরেডি ট্যাক্স দিয়ে আসতেছেন। ওকে, এখন আমাদের কমিউনিটিতে অনেক সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আছেন, অলসো অনেক ইন্ডিভিজুয়াল আছেন যাদের 2টা জব অথবা হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করেন, এবং দেখা গেছে যে বছরের শেষে আপনারা যখন ট্যাক্স ফাইল করেন আপনাদের অনেক পয়সা পকেট থেকে দেওয়া লাগে, স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল। সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল কারা? আপনারা যারা রাইড শেয়ার ব্যবসাতে আসেন, ট্যাক্সি চালান, অথবা আপনারা যারা সেলফ এমপ্লয়েড আইটি ব্যবসাতে আসেন, আপনারা 1099 জব করতেছেন, অথবা যে কোনো আপনারা যারা গিগ ওয়ার্কার আছেন, অথবা অনেকে আছে আপনাদের রেগুলার পার্ট টাইম W2 জব আছে, এবং আপনার আরেকটা এই সেলফ এমপ্লয়েড ব্যবসাও আছে, রাইট? এখন আপনাদের বছরের শেষে পুরো ট্যাক্স একসাথে দেওয়া লাগতেছে। অনেকে দিছেন 5,000 টাকা, অনেকে দিছেন 50,000 টাকা, এবং অনেক ক্লায়েন্টেও আছে যে অনেকের দেওয়া লাগছে 100,000 পর্যন্ত, রাইট? এখন মেইন থিং হইলে আপনাদের যে পয়সা ডিউ, রাইট, ওইটা আপনারা যদি কোয়ার্টারলি দিয়ে থাকেন তাহলে 2টা বেনিফিট আপনার। নাম্বার 1 বেনিফিট, আপনি আইআরএস এবং স্টেটের সাথে কমপ্লায়েন্ট মানে কি আপনারা ওদের রুলগুলো ফলো করতেছেন। নাম্বার 2, বছরের শেষে আপনার পুরো ট্যাক্স সারপ্রাইজ হয়ে একসাথে দেওয়া লাগতেছে না, রাইট? আপনি এটা অলরেডি অল্প অল্প করে দিয়ে আসতেছেন এবং বছরের শেষে আপনার জন্যও ইজি হয়ে গেল। এখন আপনারা অলরেডি জানেন কারা এই সিচুয়েশনে আছেন, রাইট? আমি আপনাদেরকে ইউজুয়ালি অনেক মানুষ যে সিচুয়েশনে আছেন রাইট নাও, এন্ড আইল টেল ইউ দ্য সিচুয়েশন। আপনাদের সিচুয়েশন হলে গিয়া আপনারা গত বছর ট্যাক্স ফাইল করছেন, দেখা গেছে যে আপনার পয়সা দেওয়া লাগছে, আপনারা ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে গেছেন, এপ্রিল মাসে ট্যাক্স ফাইল করার সময় দেখা গেছে যে আপনার পয়সা দেওয়া লাগতেছে, তখন আপনি বললেন ইউ নো হোয়াট, আইল গেট ইনটু অ্যান ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট, আমার এখন পয়সা দেওয়ার সম্ভব না। আপনারা ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট অ্যাপ্লাই করছেন, ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট এখনো অ্যাপ্রুভ হয় নাই,
বিকজ আইআরএস অনেক পিছনে। আপনাদের অলরেডি আরেকটা লেটার চলে আসছে, বলছে যে ইউ হ্যাভ টু পে দিস মানি ডিউ। সো নাও এই পয়সা ডিউ ছিল লাস্ট ইয়ার, তাই না? এখন জুন মাস, এখন আপনার স্টিল 2024 এর ট্যাক্স এখনো সমাধান হয় নাই। আরো 6 মাস পরে চলে আসলো 2025। এখন তখন আপনারা আবার ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যাবেন। হোয়াট হ্যাপেন নাও? নাও ইউ আর 2 years বিহাইন্ড, বাট ইন রিয়ালিটি আপনার 1 year ahead থাকা লাগবে। ওকে, সো টু সামারাইজ অল অফ দিস, আপনারা এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট যদি পে করেন, ইউর কমপ্লায়েন্ট, এন্ড এটা আপনাদের জন্য ইজি হবে এবং ক্যালকুলেশনটা সিম্পল। আপনারা যদি অত ট্যাক্স প্ল্যানিং না করে, আপনি যদি সিম্পলভাবে যদি ক্যালকুলেশনটা করতে চান, লাস্ট ইয়ারের যে আপনার ট্যাক্স লায়াবিলিটি ছিল, স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড, আপনাদের কোনো উইথহোল্ডিং নাই, লাস্ট ইয়ারের যে পেমেন্ট ডিউ ছিল ওইটা আপনারা 25% করে প্রত্যেক কোয়ার্টারে দিয়ে দেবেন। যদি ফার্স্ট কোয়ার্টারে পেমেন্টটা না দিয়ে থাকেন, তার মানে জুন 15-তে 50% অফ দ্য টোটাল লায়াবিলিটি অফ লাস্ট ইয়ার ইউ নিড টু পে। আমি এটা খুবই সিম্পল হিসেবে একটা এক্সপ্লেনেশন দিলাম, বাট এখানে আরও বিভিন্ন প্ল্যানিং আছে। আপনারা যারা অনেক হাই ইনকামে আছেন, আপনারা যদি প্রত্যেক কোয়ার্টারে যদি ট্যাক্স প্ল্যানিং করেন, আপনারা দেখতে পারবেন যে ওকে, আমার যেহেতু ট্যাক্স হাই হয়ে গেছে, আমি কি করতে পারি টু রিডিউস দিস লায়াবিলিটি, রাইট? অনেক। তো এখন আপনি যেই ব্যাপারটা বললেন যে অনেকে চাইলে কোয়ার্টারলি সেই জায়গাগুলোতে যেতে পারে, কিন্তু আরেকটা ব্যাপার আপনি উঠিয়েছেন, সেটি হলো যে অনেকের ইনস্টলমেন্টে পেমেন্টের দেওয়ার চেষ্টা করেছে, যেমন গত বছর ট্যাক্স ফাইলে, কিন্তু দেখা গেল ইনস্টলমেন্ট অ্যাপ্রুভড হয়েছে বা অ্যাপ্রুভ হয়নি, কিন্তু এরই মধ্যে অনেকেই নোটিশ পাচ্ছেন, যেমন তাদেরকে পেনাল্টি করা হচ্ছে, ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে, যেটাকে CV14 বা এইরকম নোটিশ বলা হচ্ছে। আসলে এই ধরনের নোটিশ কেন আসে? ওকে, সো এখন ভেরি গুড কোয়েশ্চেন। এখন আইআরএস এর ডিপার্টমেন্ট কয়েকটা। ওকে, আপনি ট্যাক্স ফাইল করলেন, ট্যাক্স ফাইল প্রসেস হইল, প্রসেস হওয়ার পরে দেখা গেছে যে আপনার একটা ট্যাক্স লায়াবিলিটি আসে, ধরেন $10,000 লায়াবিলিটি। এখন ওইটা চলে গেল বিলিং ডিপার্টমেন্টে। বিলিং ডিপার্টমেন্টের কাজ কি? ওরা আপনাকে লেটার পাঠাবে, বলবে যে আপনার কত টাকা ডিউ। ওকে, এখন আপনি যখন ট্যাক্স ফাইল করছেন, ওইখানে আপনি একটা ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট অ্যাপ্লাই করছেন। ওকে, সো বিলিং ডিপার্টমেন্ট এখানে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট আছে এখানে। এখন আপনার ইনস্টলমেন্ট এগ্রিমেন্টের অ্যাপ্লিকেশনটা এই ডিপার্টমেন্টে পড়ে রয়েছে, ওরা এখনো কোনো কিছু করে নাই। আর আপনার লেটার যেটা পাঠাচ্ছে কালেকশন ডিপার্টমেন্ট, এইটা আছে এখানে। সো দিস ইজ ওয়াই এই দুই ডিপার্টমেন্ট এখনো কমিউনিকেশনে নাই, বিকজ দিস ইজ হাউ আইআরএস ইজ, দে উইল বি বিহাইন্ড। এখন আপনার যে নোটিশগুলো আসতেছে, ওই নোটিশে আপনার লেখা থাকবে যে আপনার গত বছরের ট্যাক্স লায়াবিলিটি অত টাকা, ইটস ডিউ রাইট নাও, এবং যদি আপনার ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট অলরেডি থাকে, ইগনোর দ্য লেটার। তার মানে কি, আইআরএস বলতেছে আপনার যদি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে তুমি অলরেডি আসো, কোনো কিছু করা লাগবে না। যদি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে না থাকো, ইউ নিড টু মেক দ্য পেমেন্ট। সো আইল টেল ইউ দ্য নেক্সট স্টেপ, বাট গো অ্যাহেড। তার মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, যদি কারো ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে থাকে, তাহলে এই ধরনের নোটিশ, বিশেষ করে পেনাল্টির নোটিশ, আসলে ঘাবড়ানোর কিছু নেই। তো দে হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট অ্যাভেলেবল দেয়ার ইনস্টলমেন্ট পেমেন্ট। ইয়াস, আপনার শুধু ওয়েট করা লাগবে। সো নাও এখন অনেকে মনে করতে পারেন যে আপনার ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট আপনার অ্যাকাউন্টেন্ট ফাইল করছেন, মেক শিওর দে ডিড, বিকজ এখানে আপনার যদি কোনো ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট যায় নাই, আপনি মনে করছেন ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট আছে, দেন 2 months later there's going to be another notice to cease. So make sure আপনার সিচুয়েশনটা কি। অলসো another thing is, আপনি যদি অলরেডি জানেন যে আপনি 500 টাকা করে পেমেন্টটা দিবেন, ওকে, আপনার ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট এখন অ্যাপ্রুভ হয় নাই, ডোন্ট ওয়েট ফর দ্য অ্যাপ্রুভাল। আপনি স্টিল আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক মাসে কন্টিনিউ টু মেক দ্যাট $500 পেমেন্ট ফর 2024। আপনি যখন ওই $500 পেমেন্টটা আই এম অ্যাসুমিং 500 বিকজ আমি একটা নাম্বার, এটা আপনি একটা মানে উদাহরণ হিসেবে বললেন আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি যদি তখন আপনার আইআরএস এর ওয়েবসাইটে গেলে ওই পেমেন্টগুলো মেক করতে থাকেন, ইউ উইল বি ইন গুড শেপ, কারণ আপনার তখন অত দিন ওয়েট করা লাগতেছে না, অত পিছনে পড়তেছেন না, এবং ওই পেমেন্টগুলো আপনার অ্যাকাউন্টে গিয়ে অটোমেটিকলি জমা হবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। সো আই হাইলি রেকমেন্ড দিস। ওকে, আপনি যেভাবে বলছেন আব্দুল ভাই, আসলে অনেক সহজ করে জিনিসগুলো বলেন, যে যেমন এই ধরনের নোটিশ পেলে আসলে অনেক আমাদের দর্শক রয়েছেন, তারা আসলে তাদের মনে প্রশ্ন থাকতে পারে বা ঘাবড়ানোর ব্যাপার থাকে। আসলে ঘাবড়ানোর কিছু নেই। আব্দুল ভাই, আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। হ্যাঁ দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম নাসিমা আক্তার। হ্যাঁ, আমি গত বছর জানুয়ারিতে করছি ট্যাক্স ফাইল, কিন্তু আমাকে আইআরএস এর কাছে দিতে হচ্ছে 2,000 টাকা রিটার্ন করতে হবে। আমার নাকি ইনকাম বেশি হয়ে গেছে।
এখন ওইটার জন্য আমি তাদের কাছে অ্যাপ্লিকেশন লিখছিলাম যে আমি তো একসাথে 2,000 টাকা দিতে পারবো না, আমি মান্থলি 200 টাকা করে দিব। আচ্ছা, তারা বললো ঠিক আছে, সেই চিঠিটা রিটার্ন আসলো, ওকে। এখন আবার এই মাসে আবার আপনার মে মাসে একটা চিঠি আসছে যে আপনি সম্পূর্ণ টাকা জুন মাসের 15 পে করতে হবে। আচ্ছা, ওকে, আপনার এখন যে লেটারটা আসছে ওইখানে মোস্ট লাইকলি লেখা আছে যে আপনার কি ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট 200 টাকার অলরেডি শুরু হয়ে গেছে? না, ওইটা নেই, আমি তো আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছিলাম, সবকিছু করছিলাম, কিন্তু তারা কেটে নেয় নাই টাকা। এখন বলতেছে জুন মাসের 15 তারিখে আমার সম্পূর্ণ টাকা একসাথে দিতে হবে। ওকে, বাট আপনি 200 টাকা যে বলছেন ওটা কাকে বলছেন? আপনি ওদের আইআরএস এর টেলিফোনে নাকি বলছেন? নাকি আইআরএস এর কাছে চিঠি লিখছিলাম যে আমি এইভাবে ইনস্টলমেন্ট দিতে চাই এভরি মান্থে 200 টাকা করে, এবং ওই লেটারের মধ্যে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছিলাম। ওকে, that's totally incorrect. আপনাকে কে অ্যাডভাইসটা দিছে আই ডু নট নো। আপনার ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট যায় নাই, ওই লেটার দিয়ে নাথিং হ্যাপেন। কথা বলছেন? আপনার এখন যেটা করা লাগবে, ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন দুই ভাবে। ওকে, চিঠি লিখে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করা যাবে না। আপনার স্টেপ 1, অপশন 1, আপনি আইআরএস কে কল করে আপনি করতে পারেন। অপশন 2, আপনি আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে করতে পারেন। এবং অপশন 3, আপনি যে কোনো একজন অ্যাকাউন্টেন্টের মাধ্যমে, আপনার যদি অ্যাকাউন্টেন্ট থেকে থাকে অথবা আমাদের ডায়নামিকে কল ওরাভার দেখে এই সিরিজ, ওদের মাধ্যমে আপনারা ইনস্টলমেন্ট এগ্রিমেন্টটা করতে পারেন। আপনার রাইট নাও বেস্ট অপশন হইলে গিয়া আইআরএস কে কল করে ইনস্টলমেন্ট এগ্রিমেন্টটা রিকোয়েস্ট করা, অথবা রিকোয়েস্ট ফর মোর টাইম। কথা বলছেন? কারণ আপনার এই লেটারটা আসছে, কিন্তু আইআরএস আপনার বেসিক্যালি সঠিক রেসপন্স হয় নাই। এখন আমার আইআরএস মনে করতেছে আপনি কোনো রেসপন্সই করেন নাই। অল ইউ নিড টু ডু ইজ, ওদেরকে বলবেন আমার এডিশনাল টাইম দরকার এবং হিয়ার ইজ মাই ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট, ক্যান আই ডু দিস ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট ওভার দ্য ফোন। ওরা আপনাকে ওভার দ্য ফোন দিয়ে দিতে পারে। যদি দিয়ে দেয় দেন দ্যাটস ফাইন। যদি আপনি ওদেরকে না পান, দেন অ্যাপ্লাই ফর দ্য ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট অ্যাকাউন্টেন্টের সাথে অথবা ওয়েবসাইটের মাধ্যমে। দেন রিপ্লাই টু দ্য নোটিস, তারপরে আপনি নোটিসের রিপ্লাই করবেন যে আপনি ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট অ্যাপ্লাই করছেন। আই হোপ এই আনসারটা আপনার জন্য ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আমাদের অফিসে কল দিতে পারেন। আচ্ছা আব্দুল ভাই, যেমনটা আসলে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এই ধরনের নোটিশগুলো আসছে, দেখা গেল আইআরএস, আপনি যেটা বললেন ফোনে যোগাযোগ করা, ওদেরকে ফোনে পাওয়া অনেক কঠিন। অনেকে অভিযোগ করছেন ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও আসলে ওদেরকে ফোনে পাওয়া যায় না। এটা একটা অনেক ঝামেলার বিষয়। কিন্তু ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট অ্যাপ্রুভডের পরেও তারা চিঠি পাঠাচ্ছে, নোটিশ পাঠাচ্ছে। তো সেই জায়গায় যেমন উনি বললো উনি হয়তো ইনস্টলমেন্টের যাই না, ওনার প্রসেসটা হয়তো ঠিক হয়নি, কিন্তু অনেকে সঠিকভাবে করার পরও নোটিশ পাঠাচ্ছে। তাহলে আপনি বলছেন এই ধরনের নোটিশ পাওয়ার পরে আসলে ঘাবড়ানোর কিছু নেই? হ্যাঁ, সো নোটিশটা আসবে শুধু প্রথম ফেজে, রাইট? কারণ ধরেন আপনার মার্চ মাসে আপনি অ্যাপ্লিকেশন করছেন, ওইটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হইতে হইতে মোস্ট লাইকলি জুন মাসে চলে আসছে। ওকে, এপ্রিল মাসের 15 তারিখ শেষ হইল, আইআরএস দেখছে আপনার এই ট্যাক্স ফাইলে ট্যাক্স ডিউ। ওরা এপ্রিলের 30 তারিখের মধ্যে লেটার পাঠায়, ওদের ডিপার্টমেন্টকে বলছে লেটার পাঠাও। ওরা এপ্রিলের 30 তারিখ নোটিশ পাইছে আপনাকে লেটার দেওয়ার জন্য, তারপরে ওরা লেটার পাঠাইছে মে মাসের 15 তারিখ। তারপরে আপনি লেটার পাইতে পাইতে অলরেডি জুন মাস হয়ে গেছে। কথা বলছেন? সো আইআরএস যে লেটারটা আপনাকে পাঠাইছে, ওই লেটারটা আপনাকে পাঠাইছে ওরা বেসড অন ইনফরমেশন ফ্রম এপ্রিল 15। কথা বলছেন? ওকে, এখন জুন মাস জুলাই মাস যাওয়ার পরে দেখবেন যখনই বলছে আপনার ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট অ্যাপ্রুভ, যে লেটারটা আসবে ইউ আর ইন গুড শেপ। এখন আপনার মনে রাখা লাগবে যে রাইট নাও আইআরএস ইজ লিটল বিট বিহাইন্ড। মোস্ট লাইকলি আপনার ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট এখনো একটা ডেস্কে পড়ে রয়েছে, যেখানে এখনো অ্যাপ্রুভ হয় নাই। দিস ইজ বেসিকলি ওয়ার দ্য প্রবলেম ইজ। তো সেক্ষেত্রে মানে আপনি যেটা বললেন ঠিক আছে, তাহলে এখন একজন কাস্টমার বা একজন যার কাছে নোটিশটা পাঠিয়েছেন, উনি আসলে এখন কি করতে পারে? উনার আসলে আপনি যেটা বললেন যে উনি ফোনে পাওয়া যায় না ওদেরকে, প্লাস হচ্ছে অনলাইনেও তো ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট রেডি করা আছে, কিন্তু তারপরেও নোটিশ পাঠাচ্ছে, ইন্টারেস্ট চার্জ করছে, পেনাল্টি চার্জ করছে। তাহলে আসলে আর এখন আসলে কি ওয়েট করতে হবে নাকি আসলে কি করার আছে? তো নাম্বার ওয়ান থিং ইজ পেনাল্টি এবং ইন্টারেস্ট মোস্ট লাইকলি ওরা ওয়েভ করবে না। আপনি যদি হ্যাঁ, বিকজ ওইটাকে বলে ফেলিয়ার টু পে। আমি আপনাকে বলবো কোন সময় ওয়েভ করা যাবে, বাট ইন্টারেস্ট মোস্ট লাইকলি ওয়েভ হবে না।
পেনাল্টিও ওয়েভ হবে না, বাট দের ইজ সাম অপশনস, আমি একটু পরে বলতেছি আপনাকে। এখন আপনারা যদি ওই লেটার পেয়ে থাকেন এবং ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করছেন, দেন সিম্পলি রেসপন্স টু দ্য লেটারের মাধ্যমে আপনি রেসপন্স করবেন, বলবেন যে আপনি জানেন এই লায়াবিলিটি আপনার আছে এবং আপনি অলরেডি ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট অ্যাপ্লিকেশন আপনার ওদের সাথে করে ফেলছেন, এন্ড হিয়ার ইজ দ্য কপি অফ দি ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট, দ্যাটস ইট। এবং ওই লেটারটা আপনি দুইভাবে পাঠাইতে পারেন, হয় মেলের মাধ্যমে পাঠাইতে পারেন, অথবা আপনি যখন লেটার আসবে, এখন আইআরএস এর ওয়েবসাইট লেটারে সবসময় একটা কিউআর কোড আছে, ভেরি ইজি। কিউআর কোড স্ক্যান করে আপনি ইজিলি ওখানে আপলোড করে ফেলতে পারবেন। ওকে, তার মানে হচ্ছে ওইখানে কিউআর কোডটা স্ক্যান করে ওখানেও আনসার করা যাবে, ফোনেও টেলিফোনেও চেষ্টা করা উচিত আনসার করা যাবে, প্লাস হচ্ছে আপনি বলছেন চিঠিও পাঠানো যায়। তার মানে হচ্ছে রেসপন্স করতে হবে, ওদের সঙ্গে যোগাযোগ কানেক্ট করার চেষ্টা করতে হবে। আব্দুল ভাই, আমাদের আরও একজন দর্শক রয়েছেন লাইনে, আমরা ওনার প্রশ্নটা নিয়ে আবার। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটা করুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটা করুন। জি আমার নাম টিনা। আমার একটা কোশ্চেন ছিল, নিউ রুলসে কি সিরিজে যে ইনকামটা আসছে ট্যাক্স হলে কি ওটা বাদ দেওয়া যায় নাকি ওটা সহ কাউন্ট করতে হবে এখন? আচ্ছা, একটু আপনি আরেকবার বলবেন, আমরা একটু পরিষ্কার শুনতে পাই। আমি বুঝছি আপনি বুঝতে পারছেন আব্দুল ভাই? হ্যাঁ ঠিক আছে। আপনি বোধহয় হোম কেয়ার নিয়ে কথা বলতেছেন, তাই না? সিরিপ্যাপ এবং পিসিআই ইনকামটা কি ট্যাক্স ফাইলে এখন অ্যাড করতে হয় না, এটা বাদ দেওয়া যায়? ওকে, সো আমি আপনাদেরকে হোম কেয়ার এক্সক্লুশনের আনসারটা আমি দেই। সো হোম কেয়ার এক্সক্লুশন মানে কি? হোম কেয়ার এক্সক্লুশন হইলে গিয়া আপনি এবং আপনার পেশেন্ট, তার মানে পেশেন্ট এবং কেয়ারটেকার যদি এক বাসায় থেকে থাকেন, তাইলে ওই হোম কেয়ার ইনকামগুলো এক্সক্লুডেবল, তার মানে ওইটাতে ট্যাক্স দেওয়া লাগবে না। এখন আপনি যখন আসবেন আইআরএস দেখতেছেন, আইআরএস কেয়ার করবেন আপনি কি সিরিপ্যাপে আসেন নাকি আপনি পিসিএতে আসেন, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ওদের মেইন কনসার্ন হইলে গিয়া যে আপনার যে হোম কেয়ারের যে পেশেন্ট, উনি কি মেডিকেডের আন্ডারে হোম কেয়ারের এক্সক্লুশন, হোম কেয়ারের বেনিফিটটা উনি পাচ্ছেন। যদি এটা স্টেট মেডিকেড ওয়েভার প্রোগ্রাম হয়ে থাকে এবং আপনি দ্য কেয়ারটেকার এবং আপনার পেশেন্ট যদি এক বাসায় থাকেন, দেন আপনার কোনো অসুবিধা নাই, আপনারা স্টিল এক্সক্লুশন নিতে পারবেন। মেক শিওর করা লাগবে যে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস আছে, তার মানে দুইজন এক বাসায় থাকেন ওইটার প্রুফ অফ অ্যাড্রেস, এবং আপনার মেক শিওর করা লাগবে যে আপনারা লেটার আনতেছেন ফ্রম দ্য হোম কেয়ার এজেন্সি, যেটা বলতেছে যে আপনি হোম কেয়ার প্রোভাইড করতেছেন এই ইন্ডিভিজুয়ালের জন্য, এবং হোম কেয়ারের লেটারে ওদের যে অ্যাড্রেস, আপনার প্রুফ অফ অ্যাড্রেসেরও কিন্তু অ্যাড্রেস সেম থাকা লাগবে। এবং লাস্টলি একটা প্রুফ দিবেন যে আপনার উনার মেডিকেল ইন্স্যুরেন্স থাকে, যে উনার হোম কেয়ারটা আসলেই মেডিকেড ওয়েভার প্রোগ্রাম। দ্যাটস ইট, সিম্পল। Again, matter করেন আপনি PCN or CDPAP, all of that's technical issue for home care companies. For tax purposes, আপনার only thing is same address. That's all that matters. তার মানে আমাদের আসলে এই হোম কেয়ার নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছিল আসলে এই ট্যাক্সের ব্যাপারে, যখন আপনি যেটা খুব সহজেই বললেন, যদি দুজনের ঠিকানা একই হয়, অ্যাড্রেস হয়, তাহলে এটা নিয়ে ওরিডের তেমন কিছু নেই। আব্দুল ভাই, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আমরা ডিটেলস আলোচনা করব বিগ বিউটিফুল বিল সহ অন্যান্য আরও বিষয় নিয়ে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আমাদের সঙ্গে আজ আমাদের বিশেষজ্ঞ অতিথি হিসেবে রয়েছেন আব্দুল চৌধুরী, উনি আইআরএস এনরোলড এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। আব্দুল ভাই, আমরা বিরতির আগে আপনি যেমনটা হোম কেয়ারের ব্যাপারে বলছিলেন যে একই অ্যাড্রেসে থাকলে সেই ক্ষেত্রে কিছু ট্যাক্স রিডামশন পাবে। আমি এখন আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাই, যেমন এখন নতুন একটা রুলস হয়েছে $600 লাইক দ্যাট, নতুন অনেকেই পেপ্যাল ভেনমো ইউজ করলে তাদেরকেও $600 থার্ড পার্টি সেটাকে আইআরএসকে জানাতে হবে। এই ব্যাপারটা একটু যদি বলতেন, কারণ অনেকে ফ্রিল্যান্সিংয়ে কাজ করে থাকেন এবং তারা পেপ্যালে পেমেন্ট নিয়ে থাকেন। এই জায়গাটা একটু নতুন কিনা এটা, বা এটাতে আসলে এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, সো আপনারা যারা সো এটা 1099 এর থ্রেশহোল্ড, গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, সো ফর 2025 এ থাকবে আপনার মিনিমাম $2,500, রাইট? এখন তার মানে কি? ওকে, দেয়ারস টু রুলস। একটা হলো 1099 NEC রুল, NEC মানে নন এমপ্লয়ি কম্পেনসেশন, রাইট? আপনি যদি একটা কোম্পানির সাথে কাজ করে থাকেন, অথবা আপনি ধরেন ওনার এবং আপনার জন্য একটা কেউ কাজ করতেছে কন্ট্রাক্টর হিসেবে, এবং আপনি ওই ইন্ডিভিজুয়ালকে যদি $600 অথবা $600 উপরে দিয়ে থাকেন, তাইলে আপনার উনাকে একটা 1099 দেওয়া লাগবে। 1099 মানে কি? 1099 হলে গিয়ে নন এমপ্লয়ি কম্পেনসেশন। ওকে, ধরেন আমি আপনার জন্য একটা কনসাল্টিং কাজ করলাম এবং আপনি আমাকে পে করছেন $1,000। ওকে, সো দ্যাট মিনস আপনার, বিকজ এটা $600,000 উপরে
আপনার আমাকে একটা 1099 দেওয়া লাগবে। এখন ধরেন আপনি এই এই $1000 আপনি দুইবারে দিছেন, প্রথমবার দিছেন 500, সেকেন্ডবার দিছেন 500, স্টিল দ্যাট মিনস ইজ $1000। বছরের শেষে ডিসেম্বর 31st মানে ওই ক্যালকুলেশন আপনার আমাকে একটা 1099 দেওয়া লাগবে ফর $1000। ওকে, এখন নাও পেমেন্ট সিস্টেমের কালেকশনটা চেঞ্জ হচ্ছে। ওকে, অনেকে পেমেন্ট পাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখন আপনি যদি একটা রেস্টুরেন্টে মালিক অথবা একটা রিটেল কোম্পানির মালিক এবং আপনার ক্রেডিট কার্ডের মেশিন আছে এবং আপনি তখন মানুষের পয়সা চার্জ করতেছেন ক্রেডিট কার্ডে, ওকে, তখন ওই যে ক্রেডিট কার্ডে যত টাকা কালেকশন হয়েছে ওইটার টোটাল অ্যামাউন্ট ক্রেডিট কার্ড কোম্পানি IRS কে জানাবে। ওরা কখন জানাবে? যদি ওইটার অ্যামাউন্ট $2,500 উপরে হয় ফর 2025, ওইটাকে বলে 1099K, রাইট? ওকে। এখন অনেক কোম্পানি আপনাকে $600 উপরেও যদি হয়ে থাকে আপনাকে 1099K মোস্ট লাইকলি দিয়ে দিতে পারে। লট অফ টাইমস ইট ডিপেন্ডস অন হাউ দে ওয়ান্ট টু গো অ্যাবাউট ইট। পেপ্যাল এবং শপিফাই, ভেনমো, অল অফ দিস সেম কনসেপ্ট, সবারই সেম কনসেপ্ট। এখন আপনি যদি কাউকে পার্সোনালি ভেনমো করতেছেন, whatever the amount, আপনি $1000 পার্সোনালি ভেনমো করছেন, ওটা যদি এখন পার্সোনাল হয়ে থাকে you don't need to give them a 1099, sorry not them, ভেনমো আপনার 1099K ইস্যু করবে না। ওকে, এখন আপনি যখন একজনকে পে করেন ওরা ইনক্লুড করে is this for merchandise or is it personal, same thing with everything else. Okay, so আপনার thresholdটা মনে রাখা লাগবে, it's only for payment collection for services or goods. তার মানে হচ্ছে আপনার যদি ব্যক্তিগত কারণে কেউ যদি ভেনমো বা পেপ্যাল এগুলো ইউজ করে কোনো পেমেন্ট করে সেটাতে কোনো সমস্যা নেই, তবে যদি মার্চেন্ডাইজ বা বিজনেসগত কারণে করে থাকে তাহলে সেটাকে আপনাকে IRS-কে এটা ইনফর্ম করতে হবে, এটাই এখন আপনি বলছেন। এক্স্যাক্টলি, এটা IRS কে আপনার ইনফর্ম করা লাগবে। সো এই রুলটা চেঞ্জ হয়েছে, আগে ছিল $20,000, এখন এইটা আস্তে আস্তে $600 চলে যাবে, রাইট? এখন গভর্নমেন্ট চাচ্ছে ইজিলি আপনাদেরকে রেগুলেট করার জন্য। গত বছর ছিল 5,000, 2025-এ থাকবে $2,500, তারপরে 26-এ আই থিঙ্ক 26-এ চলে যাবে $600, নতুন করে এটা যোগ হচ্ছে। From next year is going to be 600. আচ্ছা, আরেকটা জিনিস আব্দুল ভাই, আমাদের তো আসলে আপনার সঙ্গে আসলে কথা বলে অনেক বিষয় চলে আসে, একটু যদি ট্রাম্পের বিগ বিউটিফুল বিল এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতেন। যেমন আমরা জানি যে বিগ বিউটিফুল বিলে এরই মধ্যে এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এবং অনেকগুলো কাটছাঁটও হচ্ছে, রিভিশনও হচ্ছে, বিশেষ করে মেডিকেয়ারের ব্যাপারগুলোতে। এবং আপনি দেখলেন সিনেটের 13 জন রিপাবলিকান তারাও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। এই বিগ বিউটিফুল বিল আসলে কেমন ইম্প্যাক্ট পড়বে এই আপনার ট্যাক্স ফাইলিংয়ের বা IRS-এর এই যারা এটার সঙ্গে যুক্ত, নতুন কিছু কি যুক্ত হচ্ছে বা নতুন কোনো তথ্য রয়েছে কিনা এটাতে? সো এখন এই যে বিলটা, এখন এই বিল ডেফিনেটলি পাস হবে এই সামারের মধ্যে, ঠিক আছে? জুলাই 4 এটার ডেডলাইন। হ্যাঁ, সো যখন গভর্নমেন্ট চাচ্ছে জুলাই 4 মাধ্যমে পাস করার জন্য, এখন জুলাই 4 মধ্যে হোক অথবা সেপ্টেম্বরের হোক, ডাজেন্ট ম্যাটার, বাই ডিসেম্বর 31 এই বিলটা ডেফিনেটলি পাস হবে, ঠিক আছে? বিকজ এই বিলটা যদি পাস না হয় তাইলে ট্যাক্সের অনেক রুলগুলো চলে যাবে প্রি 2017, ওকে, যেখানে আপনার অনেক ইস্যু হয়ে যাইতে পারে অনেকের জন্য। সো ফর এক্সাম্পল, এখন এই বিলে আমরা অলরেডি আগে অনেক নিয়ে কথা বলছিলাম, বাট আমরা আগেন কুইকলি সামারি দিয়ে দিচ্ছি যে এখন মেইন পারপাস হইলে গিয়া যে IRS চাচ্ছে, গভর্নমেন্ট চাচ্ছে অ্যাটলিস্ট 2017-এর যে রুলগুলো এই পাস হয়েছিল, ফর এক্সাম্পল আইটেমাইজ ডিডাকশন, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ইনক্রিজ করা, তারপরে আপনার হাইয়েস্ট ট্যাক্স রেট 39% থেকে 37%-এ নেওয়া, তারপরে আপনার QBI যেটাকে বলে কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, যেটা আপনাদের স্মল বিজনেস ওনাররা আছেন, SBA বিজনেসগুলো, এক্স্যাক্টলি, স্মল বিজনেসের জন্য এটা ছিল 20%, ওরা চাচ্ছে ওইটা 23%-এ নেওয়ার জন্য। তারপরে আছে আপনার এখানে বোনাস ডিপ্রিসিয়েশন মানে হলে আপনার যদি একটা ব্যবসা থাকে এবং আপনার একটা ইকুইপমেন্ট কেনা লাগতেছে, ফার্নিচার কেনা লাগতেছে, ওইটার জন্য 100% ডিডাকশন ওরা দিয়ে দিবে, সো ওইটাও আপনার ইনক্রিজ হবে। সো এখানে অনেক জিনিস আছে যেটা আপনার ইজ গোনা হেল্প। অলসো ওরা চাচ্ছে যে যারা টিপস এবং ওভারটাইম কাজ করতেছেন, আপনাদের এই টিপস ইনকাম এবং ওভারটাইম ইনকামগুলো যাতে ট্যাক্সেবল না হয়,
ঠিক আছে, আই থিঙ্ক এখানে একটু চেঞ্জ হবে। আই থিঙ্ক এইটা পাস হইতে পারে, নাও পাস হইতে পারে, বাট আলটিমেটলি যদি পাস হয় এখানে কিছু থ্রেশহোল্ড থাকবে। মোস্ট লাইকলি ওরা বলতে পারে যে ওকে আপনার টিপস আপ টু $10,000 অথবা টিপস আপ টু $15,000 নট ট্যাক্সেবল, সামথিং অ্যালং দ্যাট লাইন, রাইট? কিন্তু এইটা থাকবে শুধু টেম্পোরারি, মানে 4 বছরের জন্য। কারণ ট্রাম্প এবং অপোজিশনও ওরা ইউজুয়ালি যখন কি বলে গভর্নমেন্টের ইলেকশনের সময় ওরা এটা প্রমিস করছিল, এন্ড দিস ইজ আই থিঙ্ক ইটস প্রবাবলি গোনা ইনক্লুড সামথিং ইন দেয়ার। আনফরচুনেটলি এখানে ডাউন সাইড হলে গিয়া অলসো আরেকটা জিনিস আছে এখানে, ওরা চাচ্ছে যে যারা আমেরিকান গাড়ি কিনে থাকেন আপনাদের জন্য একটা ইন্টারেস্ট ডিডাকশন ফর কস্ট অফ বাইং দ্য ভেহিকল। কারণ এখন আপনারা জানেন গাড়ির দামও বেশি, ইন্টারেস্ট রেটও হাই, অনেকে গাড়ি কিনছেন হাই ইন্টারেস্ট রেটে। এখন আপনারা যদি আমেরিকান গাড়ি কিনে থাকেন ওরা চাচ্ছে যে আপনাদেরকে একটা অ্যাবাভ দ্য লাইন ডিডাকশন দেওয়ার জন্য। অ্যাবাভ দ্য লাইন ডিডাকশন কি, আপনি যদি আইটেমাইজ নাও করে থাকেন, তার মানে আপনার যদি একটা বাড়ি নাও থাকে স্টিল আপনারা ওই ডিডাকশনটা নিতে পারবেন, উইচ ইন মাই ওপিনিয়ন ইজ ভেরি গুড। এখন দ্য রিজন এই বিলে এখন অনেক ইস্যু হচ্ছে ইজ বিকজ অফ দ্য মেডিকেড কার্ড এবং স্ন্যাপ কার্ড, স্ন্যাপের যে সুবিধা ব্যাপারটা। এক্স্যাক্টলি। এখন ওরা যদি এই বিল পাস করে অত ট্যাক্স ব্রেকস দিচ্ছে, রাইট, আইআরএস এর লস হবে অলমোস্ট $3.8 ট্রিলিয়ন। এখন ওই পয়সা কই থেকে আসবে? এখন ওরা চাচ্ছে মেডিকেড কাট করবে, স্ন্যাপ বেনিফিট কাট করবে। মেডিকেডে কি কাট করবে? ওরা আপনার কি বলে মেডিকেড পাইতে হলে ওরা একটা মিনিমাম ওয়ার্কিং রিকোয়ারমেন্ট চাচ্ছে, বলতেছে যে ওরা আপনার মাসে অ্যাটলিস্ট 80 আওয়ার্স কাজ করা লাগবে। দ্যাট মিনস অ্যাটলিস্ট পার্ট টাইম একজনের কাজ করা লাগবে যারা এইবল, তার মানে সুবিধাটা নিতে চায়। এবং এক্স্যাক্টলি, তার মানে এখন আপনার যদি একজন 30 বছরের একজন থাকেন, রাইট, দ্যাট মিনস আপনার কাজ না করেন আপনার মেডিকেড থাকবে না। ওকে, অলসো বর্তমানে মেডিকেড রিনিউয়াল হয় ওয়ান্স এ ইয়ার, ওরা চাচ্ছে টুয়াইস এ ইয়ার, which is going to be 6 মাস পর পরে ওটাকে রিনিউ করার ব্যাপার। এক্স্যাক্টলি, 6 মাস পর চাচ্ছে রিনিউ করার জন্য। আরেকটা প্রবলেম হবে যে এখন বর্তমানে মেডিকেড পাওয়ার যে থ্রেশহোল্ড, রাইট, থ্রেশহোল্ডের যে টেবিলটা আছে ওইটা আরো ছোট করার জন্য। দ্যাট মিনস যদি ইনকাম আপনার একটু বেশি হয়ে যায় আপনার মেডিকেডটা কমে যেতে পারে, মেডিকেডটা ক্যান্সেল হয়ে যেতে পারে, রাইট? সো দিস আর দ্য থিংস। অ্যান্ড গোয়িং ব্যাক টু দ্য স্ন্যাপ বেনিফিট, সেম থিং, ওরা ওইখানেও কাট করতেছে। ধরেন এইজ রিকোয়ারমেন্ট ওরা বাড়াচ্ছে, তার মানে এখন বর্তমানে যদি স্ন্যাপ নিতে চান ইউ হ্যাভ টু বি আই থিঙ্ক 54 ইয়ার্স ওল্ড, বাট ওরা চাচ্ছে ওইটা 65 ইয়ার্স ওল্ড করার জন্য। এবং এখানে কিন্তু ইনকাম এলিজিবিলিটি রিস্ট্রিকশন আছে। টু সামারাইজ, এইটা যারা ফাইন্যান্সিয়ালি আনস্টেবল, যারা লো ইনকামে আসেন, যারা মেডিকেডে আসেন, আপনাদের জন্য এই বিলটা হ্যাম্পার হইতে পারে। এবং যারা মিডল ক্লাস আছেন এবং হায়ার ক্লাস আছেন আপনাদের জন্য বিলটা ভালো হইতে পারে। সো ইটস কাইন্ড অফ লাইক somebody is going to lose. Who is going to lose? We don't know. মানে ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা চাচ্ছে সেটা হচ্ছে উনি কস্ট রিডিউস করতে যাচ্ছে এক ধরনের, মানে বিশেষ করে আপনি যেটা বললেন যে যারা লো ইনকাম তাদেরকে বিভিন্ন রকমের মানে সমস্যার মধ্যে, বিশেষ করে মেডিকেড এবং স্ন্যাপে। আবার দেখা যাচ্ছে যারা টিপস এবং বোনাসে কাজ করছেন তাদেরকে কিছু ছাড় দিতে চাচ্ছেন, কিন্তু আবার এদিকে মেডিকেড এবং স্ন্যাপের সুবিধার মধ্যে কিছু গরমিল করতে চাচ্ছেন। তো সেটা সরাসরি আসলে আপনার কনজিউমার বা এখানকার যে সিটিজেন তাদের উপরে ইম্প্যাক্ট পড়বে। আপনার কি মনে হয় এটাতে এই বিলের এই ব্যাপারটা যদি পাস হয়, যদিও বা আপনি বলছেন যেটা পাস হতে পারে, তাতে কি একটা অস্থিরতা তৈরি হবে কিনা ইকোনমিতে? হ্যাঁ, সো কাপল অফ থিংস, রাইট? এখন ইউজুয়ালি এখন ইকোনমি এই বিলটা বর্তমানে আমেরিকা অলরেডি ইকোনমিক্যালি ডেফিসিটে আছে, ঠিক আছে? এখন এই বিলটা যদি পাস হয় স্টিল ওদের ডেফিসিট থাকবে, বাট এখানে কয়েকটা জিনিস আছে, রাইট? এখন এই মেডিকেডের যদি এই কার্ডটা যদি এটা ইনক্লুড করে থাকে, দ্যাটস গোনা বি প্রবলেমেটিক ফর যারা আপনারা লো ইনকামে লেভেলে আসেন। অলসো এই বিকজ অফ দিস এই বিলটা এখনো পাস হচ্ছে না। দিস ইজ ওয়াই দে গোইং ব্যাক অ্যান্ড ফোর্থ। এখন এই বিল পাস হোক আর না পাস, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার ইন মাই ওপিনিয়ন, বাট আলটিমেটলি গোলটা কি? গোলটা হইলে গিয়া আইআরএস এর গোল হইলে গিয়া যদি ওরা এই বিল পাস করে মানুষের ট্যাক্স কমবে। এখন ট্যাক্স যদি কমবে তার মানে আগামী বছর আপনার ট্যাক্স কম দেওয়া লাগবে, রিফান্ড বেশি পাবেন, এবং ওই রিফান্ড নিয়ে আপনি আরও ভ্যাকেশন বুক করবেন, আপনি একটা নতুন গাড়ি কিনতে পারেন, তারপরে অন্যান্য জিনিস স্পেন্ড করবেন, অ্যান্ড দিস ইজ হোয়াটস গোনা রেইজ দ্য ইকোনমি। আলটিমেটলি এইটা হলে কি ওদের গোল, এবং এখন এইটা হবে কিনা না উই ডোন্ট নো, এবার উইল সি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে এক্সপেনশন ডিডাকশন, যেটা আপনাকে সল্ট অথবা এই যে ফ্যামিলি চাইল্ড ট্যাক্সের ব্যাপারটা, এটা যদি একটু বলতেন আসলে এটাতে কি কোনো ইম্প্যাক্ট হবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আই থিঙ্ক এইটা ইনক্লুড হবে এবং এটা পাস হবে আই থিঙ্ক ইন মাই ওপিনিয়ন, বিকজ
এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট যদি ওরা এক্সটেনশন না করে তাইলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট চলে যাবে $1,000 তার মানে ইটস গোনা বি হিউজ ব্লো টু এভরিবডি সো আই থিংক এটা তো মিডল ক্লাস ফ্যামিলির উপরে সরাসরি প্রভাব পড়বে Yeah, plus এটা middle class এর মধ্যেও প্রভাব পড়ে everybody is going to get hit except for the higher class, right? So it's going to be problematic, but I think এটা include হবে এবং they're probably ওরা make করবে এটা $2,500 নিবে I think. আর সেকেন্ড আইটেমটা আপনি কি বলছিলেন সরি I lost my তরণ না আরেকটা হচ্ছে সল্ট যেটা যেটা বললেন চাইল্ড ক্রেডিটের মতোই একটা ব্যাপার চাইল্ড ক্রেডিটের সেটাতে আপনি বলছেন মিডল ক্লাসের প্রভাব পড়বে এবং তারা যদি এটা ঠিক মতো কাজ না করে থাকে সো স্টেট এবং লোকাল ইনকাম ট্যাক্স এটা কিন্তু হাই ইনকামে যারা আছেন অথবা মিডল ক্লাস ইনকামে যাদের আছেন রাইট যাদের বাড়ি আছে এবং আপনাদের এরিয়াতে রিয়েল এস্টেট ট্যাক্স অনেক হাই অথবা আপনার ইনকাম ট্যাক্স ফ্রম দ্য স্টেট ইজ ভেরি হাই নিউ ইয়র্ক স্টেট যারা লং আইল্যান্ডে থাকেন ওয়েস্টার্নে থাকেন যারা ক্যালিফোর্নিয়া থাকেন রাইট অন্যান্য অনেক জায়গায় আছে যেখানে রিয়েল এস্টেট ট্যাক্স অনেক হাই এখন ডেমোক্র্যাটরা চাচ্ছে যে এই সল্ট ডিডাকশন বর্তমানে $10,000 ওরা চাচ্ছে এটা $60,000 or at least $40,000 কিন্তু আই থিঙ্ক বিলের মধ্যে লেখা আই বিলিভ ইজ 20,000 from what I remember $20,000 so that's another breaking point so ওই জিনিসগুলো ওদের সঠিক রাখা লাগবে to make sure that all of this goes through তার মানে অনেকগুলো হাইডিং বিষয় রয়েছে আসলে এই বিলের ভালো খারাপ দুটোই অনেক কিছু চিন্তা করা যায় এবং আপনি যেমনটা বলছিলেন টোটালি আসলে নট ফর লো ইনকাম বাট অলসো মিডল ক্লাস এবং অনেকে এটার মধ্যে সাফার হতে পারে যদি পাস হয় আসলে সেটা দেখার বিষয় বিলের আসলে কি অবস্থা হয় এখন একটা ব্যাপার যেটা জানতে চাচ্ছি আপনি জানেন যে আপনি যেহেতু ইকোনমি নিয়েই কাজ করেন যে ট্যারিফের একটা ব্যাপার এবং চায়নার সঙ্গে ডিলের একটা মিটিং চলছে তো এই যে ট্যারিফের যে মিটিংটা চলছে চায়নার সঙ্গে যদি ট্যারিফের ডিলটা হয়ে যায় ইউএসএ সেটাতে আসলে কি ধরনের বেনিফিট হবে ইকোনমির জন্য বা এখানকার যারা ইনকাম বা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা আসলে কিভাবে বেনিফিটেড হবেন আদৌ হবে কিনা So quick background right this is my opinion right এখন IRS sorry নিউ ইয়র্ক কি বলি আমেরিকার right now biggest threat আমেরিকার জন্য in their opinion is China right আমাদের আগে কোল্ড ওয়ার ছিল কোল্ড ওয়ার যেটা ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে রাইট এখন রাইট নাও এইটা যেটা কোল্ড ওয়ার ছিল আপনার ওয়েপেনের উপরে তাই না কে কত বড় ওয়েপেন বানাইতে পারে রাইট নাও উই আর ইন এ নিউ এরা এখন বর্তমানের ওয়ার হয়ে গেছে ট্রেড ওয়ার ইটস এ ট্যাক ওয়ার রাইট ট্রেড ওয়ার মানে ট্যারিফের যে এখন চায়না সবচেয়ে বেশি এক্সপোর্ট করতেছে ঠিক আছে এবং চায়নার আমেরিকার যে ডিল একটা ছিল আই থিঙ্ক এটাকে বলে WTO গোয়িং ব্যাক আই থিঙ্ক ডিউরিং দ্য ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন রাইট দ্যাটস নট মাই স্পেশালিটি বাট আমি কুইকলি বলে ফেলি তখন অবভিয়াসলি চায়না কি করা হয়েছিল তখন চায়না ওয়াজ এবল টু এক্সপোর্ট গুডস টু দ্য ইউএস এখন বর্তমানে কি হচ্ছে চায়না সব এক্সপোর্ট করতেছে এবং আমেরিকা কনজিউম করতেছে ঠিক আছে এজ এ রিজাল্ট চায়নার ইকোনমি অনেক বড় হয়েছে এবং আমেরিকা ইজ গুড বাট স্টিল ওরা স্টিল কনজিউম করতেছে মোর দেন দে এক্সপোর্টিং রাইট স্পেশালি টু চায়না সো দ্যাটস ইস্যু নাম্বার ওয়ান অ্যান্ড সেকেন্ডলি আপনার যে টেক ওয়ার যেটা আছে রাইট নাও AI যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য বিগেস্ট ওয়ার রাইট নাও রাইট এবং চায়না আমেরিকা অলরেডি এহেড আছে আপনারা যেখানে ChatGPT হোক অথবা গ্রাক AI হোক অথবা জেমিনাই হোক যেটা সবগুলো আমেরিকান কোম্পানি এবং ওরা অলরেডি অনেক আগে ছিল আনটিল রিসেন্টলি যখন চায়না ডিপসিক নিয়ে ইনভেনশন করছে রাইট এখন দেখা গেছে যে আমেরিকা যখন মনে করছে যে চায়না ওয়াজ বিহাইন্ড মেনি ইয়ার্স ইটস অনলি বিহাইন্ড 6 months যখন এজ এ রিজাল্ট আমেরিকা চাচ্ছে যে চায়নাকে কীরকম স্লো ডাউন করা যায় রাইট এখন চায়নাকে যদি এখন স্লো ডাউন করা যায় রাইট অল অফ দিস ইজ গোনা বি প্রবলেমেটিক ফর এভরিবডি কারণ ইউজুয়ালি মানুষ চায় একটা গ্লোবাল ইকোনমি যেখানে পুরো সব দেশ একসাথে মিশে ট্রেডিং করতেছে রাইট এখন যদি এই ট্যারিফ যদি বাড়ানো হয় চায়নার উপরে হোয়াটস গোনা হ্যাপেন ইজ আমাদের নিজেদের আমরা যারা কনজিউমার আছেন আমাদের সব এক্সপেন্স বেড়ে যাবে আপনি যখন অ্যামাজনে যখন চিপ জিনিস আপনি মাল কিনতেছেন অথবা যে কোনো জায়গায় আপনি চায়নার এবং আপনি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস রয়েছে এবং আপনি যেটা বলেন ট্যাক্স এক্সপেন্ডিং এর যে ব্যাপারটা রয়েছে সেগুলোতে প্রচুর ইম্প্যাক্ট পড়বে বিশেষ করে নেক্সট ইয়ারে ট্যাক্স ফাইল করতে গেলে দেখা যাবে যে অনেক ছোট ব্যবসায়ীরা এটাতে খুব সাফার করছে কারণ গভর্নমেন্ট কিন্তু আপনি জানেন আফটার কোভিড অনেকগুলো লোন অনেকগুলো গ্র্যান্ট দিয়ে এই বিজনেসগুলোকে এক্সপ্যান্ড করা বা এটাকে গ্রো করার চেষ্টা করেছিল কিন্তু এখন আবার সেটা কি আগের জায়গায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা
Nah, এখন right now economy I think in my opinion is very robust. It's doing very well, right? কারণ economy চাচ্ছে like they're trying to find a reason. আপনি যদি stock market দেখেন, right? Yes. It's trying to find a reason to go high. Right? Okay. কিন্তু obviously a tension between US and China অথবা the government এবং অন্যান্য কোনো যখন ইলন মাস্ক বলতে পারেন, রাইট? যখন কর্পোরেশন এবং গভর্নমেন্টের মধ্যে যেমন একটা ইস্যু হয়, দিস ইজ ওয়েন এভরিথিং স্লোজ ডাউন। কারণ ইকোনমি চায় এটা ফ্রিলি মুভ হওয়ার জন্য, বাট এখন যখন গভর্নমেন্ট যখন ইনভলভ হয়, ইট বিকামস লিটল বিট প্রবলেমেটিক। বাট আই থিঙ্ক দিস ইজ ওয়াই গভর্নমেন্ট বুঝতেই পারতেছে যদি চায়নার সাথে যদি ট্যারিফ হাই হয়, দ্য ইকোনমি ইজ গোনা টেক এ হিট। বাট আলটিমেটলি আই থিঙ্ক ওরা এই ডিলটা ওরা পাস করবে। আই মিন দে গোনা কাম টু অ্যান এগ্রিমেন্ট। ওদের অরিজিনালি আপনি যদি দেখেন ট্যারিফ অনেক হাই ছিল অরিজিনালি যখন, আই থিঙ্ক ইটস লাইক 40% or some ridiculous number, I forget what it is, 45% এর উপরে ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আস্তে আস্তে কমে আনতেছে। এখন তারা 30% এর মধ্যে 200 প্লাস দিয়েছিল, কিন্তু এর মধ্যে 90 ডেজও হোল্ড করা হলো, আবার 30% আনলো, অনেকগুলো আপস এন্ড ডাউন হলো এর মধ্যে। Yeah, so I think eventually যেটা হবে, ওরা কিছু কিছু আইটেমে ওরা ছাড় দিবে এবং কিছু কিছু আইটেম ওরা হাই রাখবে। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্টিল চাচ্ছে যে আমেরিকার ম্যানুফ্যাকচারিংটাও যাতে বাড়ে, রাইট? এইটা অনেক লম্বা কনভারসেশন, উই ডোন্ট হ্যাভ টাইম। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে অনেক বড় একটা বিষয়। আরটা যেটা আমি ছোট্ট করে জানতে চাই, আপনি যেহেতু স্টক মার্কেটের ব্যাপার তুললেন, যেমন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে 2025 যে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্সের যে মানে রিডামশন বা ট্যাক্স না দেওয়ার বা ট্যাক্স কমানোর যে ঘোষণা, সেটা আসলে কি? সেটা আসলে কারা বেনিফিটেড হবে এইটাতে? I don't think capital gainer tax ওইটা কমবে, রাইট? Okay. আগে সো একটা স্টক যদি আপনি এক বছর ধরে রাখেন, 365 ডে যদি রাখেন, বর্তমানে হাইয়েস্ট ট্যাক্স দিবেন ওটাতে 20%। আগে ছিল 15%, ঠিক আছে? আর এটা আরো বেড়ে গেল। হ্যাঁ, I don't think capital gain tax rate এটা কমবে। I don't think anything change হবে ওইখানে। This is going to affect a lot of people that are at a high level. আমার মনে হয় না capital gain tax এর কোনো কিছু চেঞ্জ হবে। I don't think so. তার মানে এখানে আরো অন্যান্য জিনিস আছে যেটা চেঞ্জ করা যাবে to make this work. হ্যাঁ, বলুন আপনি। না, আমি বলতেছি যে এই ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট আমার আই ডোন্ট থিঙ্ক এটা চেঞ্জ হবে। আই ডোন্ট থিঙ্ক সো। তার মানে হ্যাঁ, এটা এক ধরনের রিউমার হয়তো, বা যে অনেকে বলছিলেন যে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যাপারটা নিয়ে ক্যাপিটাল ট্যাক্স স্টক মার্কেটের যে ক্যাপিটাল গেইন, বিশেষ করে লং টার্ম, যেটা শর্ট টার্ম এবং লং টার্ম দুটো ভাগ আছে, সেখানে হয়তো করবেন। আপনি বলছেন সেরকম কোনো হবার সম্ভাবনা নেই। আমি বলি, রাইট, এখন যদি বলা হয় যে নেক্সট ইয়ার, রাইট, আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স ইনক্রিজ করব by X amount, তাহলে কি হবে? যাদের এতদিন লং টার্ম ক্যাপিটাল স্টক আছে, রাইট, ওরা এই বছরই সেল করে ফেলবে। কথা বুঝছেন? টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য 20% রেট। তার মানে আগামী বছর যদি আমার ট্যাক্স বেড়ে যায়, দেন আই এম গোনা সেল ইট নাও। এখন সবাই যদি এখন সেল করে, হোয়াটস গোনা হ্যাপেন? দ্য স্টক মার্কেট ইজ গোনা গো ডাউন। মার্কেটে এটার ইমপ্যাক্ট পড়বে এবং মার্কেট ডাউন হবার সম্ভাবনা অনেক বেশি। এক্স্যাক্টলি। সো দিস ইজ গোনা বি a little bit problematic. থ্যাংক ইউ আব্দুল ভাই। আসলে আমাদের সময় আসলে খুবই শেষ হয়ে গেল, খুবই কম সময়। আপনার সঙ্গে হয়তো অন্য আরেকদিন অ্যানালাইসিসে এই ক্যাপিটাল গেইন সহ স্টক মার্কেট ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কথা হবে ইনশাআল্লাহ আবার। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ তখন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে ট্যাক্সের আপডেট দেওয়ার জন্য, সেই সঙ্গে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, সেই ব্যাপারে কী ধরনের ইম্প্যাক্ট পড়বে আমাদের সোসাইটির ইকোনমিতে, সেটাও আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আপনারা আগামীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।